সে একটা অভিনব কাজ করে ফেলছে, একটা রূপকথার জন্ম দিয়ে ফেলছে। এই সুযোগে আমি সান্তি কাজরোলাকে একটা অভিনন্দন জানাই। একই সঙ্গে তার যে টিম রিয়েল ওভিডোকে বিরাট একটা অভিনন্দন জানাচ্ছি। কে শান্তি কাজরোলা মনে আছে আপনাদের? সবার মনে থাকার কথা না। বিশেষত গত ১-১.৫ দশকে যারা নতুন করে ফুটবলের ভক্ত হয়েছেন, খুবই স্বাভাবিক, প্রতি বছরই তো নতুন করে ফুটবলে ভক্ত যোগ হতে থাকবে, বয়স বাড়তে থাকবে। তাদের পক্ষে শান্তি কাজরোলার নাম মনে করা খুবই কঠিন, খুবই কঠিন। যদি না খুব হিস্ট্রির ফলোয়ার হন, যে গত দশকে কারা ভালো খেলোয়াড় ছিল এটা একটু দেখি। কারণ ইতিহাসে নাম লিখে রাখার মতো কিছু আসলে কাজরোলার সঙ্গে নাই। শান্তি কাজরোলা মানে আমরা বলতে পারি যে আরো ১০ বছর পরে বা আরো ২০ বছর পরে বলা হবে যে খুব মিডিওকোর একজন খেলোয়াড় ছিলেন। হ্যাঁ, ভিলারিয়াল আর আর্সেনালে বেশ ভালো একটা ক্যারিয়ার কাটায় গেছেন। মানে রেগুলার খেলছেন ওই টিমগুলোর হয়ে, মাঝে মাঝে গোল করছেন, কিন্তু এমন না যে খুব গোল্ডেন কিছু ছিলেন বা ওই টিমরে বড় কিছু জিতাইছেন তা না। দেখেন, স্পেনের ২টা ইউরোজয়ী দলেরই মেম্বার ছিল সে, কিন্তু কখনোই অপরিহার্য ছিল না। মানে স্পেনের ওই গোল্ডেন টিমের মেম্বার, কিন্তু আপনি নাম মনে করতে পারেন না, আমরা নাম মনে করতে পারি না। এহেন শান্তি কাজরোলা একটা সত্যিকারের সত্যিকারের একটা মানবিক রূপকথা জন্ম দিচ্ছেন। সেটা হচ্ছে এই ৪০ বছর বয়সে এসে তিনি রিয়েল ওভেইডো ক্লাবটাকে খেলোয়াড় হিসাবে আবার লা লিগায় নিয়ে আসছেন। সেটা হচ্ছে ২৪ বছর পরে এই ওভিডো ক্লাবটা আবার লা লিগায় আসছে। এই ক্লাবটাই কদিন আগে টাকার অভাবে ডুবতে বসছিল, দেউলিয়া হয়ে যাচ্ছিল। সেই ক্লাবটাই এই ক্লাবটা যে ক্লাবের জন্য একদিন শান্তি কাজরোলা তার জীবনের শুরুতে কাঁদতে কাঁদতে ভিলারিয়ালে আসছিলেন, যে ক্লাবের জন্য একসময় চোখের জল ফেলছেন, যে ক্লাবকে উদ্ধার করতে পকেটে টাকা ঢেলে দিছেন, সেই ক্লাবে গিয়ে শেষ বয়সে, বৃদ্ধ বয়সে খেলোয়াড় হিসেবে সেই ক্লাবকে গোল করে আবার লা লিগায় ফিরে নিয়ে আসছেন। মোস্ট প্রবাবলি ইট ওয়াজ লাস্ট প্রফেশনাল ম্যাচ অফ শান্তি কাজরোলা, এবং সেই ম্যাচে তিনি একটা অসামান্য রূপকথার জন্ম দিয়েছেন। সেই রূপকথায় এমন রূপকথা যে ২৪ বছর পরেও ওভেইডোর দর্শকরা এই জয়ের আনন্দে মাঠে নেমে গেছে। পুরো ওভেইডো শহর মানুষে মানুষে, লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে, এবং এটার ইফেক্ট এত বেশি যে স্পেন জাতীয় দলের ওই যে গোল্ডেন জাতীয় দলের মানে রামোসদের যে দলটা, ক্যাসিয়াস বা ইনিয়েস্তা, জাভি, সবাই রে ছুঁয়ে গেছে এই ব্যাপারটা। সবাই কংগ্রাচুলেট করতেছেন শান্তি কাজরোলাকে। আজকে এই মুহূর্তে এসে মনে হচ্ছে যে ওই গোল্ডেন টিমের সবচেয়ে গোল্ডেন মেম্বার বোধহয় কাজরোলা হয়ে গেছেন। তো কাজরোলাকে নিয়ে একটু গল্প বলি না? শান্তি কাজরোলার ক্যারিয়ার নিয়ে খুব বেশি বলবো না, এই রূপকথাটা বলি, যে রূপকথাটা কিভাবে হলো, কিভাবে কান্নাটা হাসিতে পরিণত হলো। দেখেন, আবার বলি যে আপনি ফুটবলের ইতিহাস লিখতে গেলে বা স্পেনের ইতিহাস লিখতে গেলে সেখানে শান্তি কাজরোলার নামে একটা লাইনও রাখবেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। মানে একটা প্যারা তো দূরে থাকে, একটা অধ্যায় তো দূরে থাকে। জাভির নামে যেরকম একটা অধ্যায় লেখা হবে, ইনিয়েস্তার নামে একটা অধ্যায় লেখা হবে, ইকার কাসিয়াসের নামে তো আলাদা বই লেখা দরকার মনে হয়। এরকম ওদের তো সব লিজেন্ডারি খেলোয়াড়, ইনক্লুডিং সার্জিও রামোস, সব লিজেন্ডারি খেলোয়াড়। সেই তুলনায় ওই একই টিমে খেলছে, প্লেইং টাইম খুব বেশি পায় নাই। কারণ তখন সে অ্যাটাকিং মিডফিল্ডে কারা খেলে ওই সময় স্পেনের, ফলে খুব বেশি প্লেইং টাইম পেত না। ফলে সে ২টা ইউরোজয়ী টিমে ছিল, ২০০৮ এবং ২০১২। কিছু কিছু ম্যাচ খেলছে, ও ২ ইউরোর কোনোটাই বোধহয় গোল করতে পারে নাই। ২-৪টা গোল আছে ফ্রেন্ডলিতে বা ওই বাছাই পর্বের ম্যাচে। আবার দুর্ভাগ্যজনকভাবে দেখেন বিশ্বকাপটা জেতা হয় নাই। মানে বিশ্বকাপের দলে সে থাকতো। কাজরোলা কিন্তু ওই সময় দেল বস্কের প্ল্যানে খুব গুরুত্বপূর্ণ মেম্বার ছিল। এইটা কিন্তু খুব সত্যি। মানে আপনারা ভাবতে পারেন বা আজকে মনে হতে পারে কাজরোলা কে? কাজরোলা হু? কিন্তু ওই সময় আমাদের মনে আছে যে কাজরোলা তার জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। কারণ কাজরোলার ব্যাপারে আমি তো কোনো কালেই খুব একটা ফুটবল বুঝি না। কিন্তু আমার একটা জিনিস মনে আছে যে হি ওয়াজ ভেরি ভার্সেটাইল। আমি তারে এই ডিপ লাইং মিডফিল্ডার হিসেবেও খেলতে দেখছি। আবার আর্সেনালেই আমি তারে ডিপ লাইং মিডফিল্ডার হিসেবে খেলতে দেখছি। ২ উইং এ সমানে খেলতে পারত। ২ উইং এ খেলা কিন্তু বিরল একটা ব্যাপার। ২ উইং এ খেলতে গেলে আপনার অ্যাকচুয়ালি ২ ফুটই অরিজিনাল ফুট হওয়া লাগে। তাই সেটি কঠিন কাজটা সে করছে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলছে, মানে সে ওপরের দিকে সব জায়গায় খেলতে পারত। ওপরের দিকে কেন? ডিপ লাইং মিডফিল্ডার মানে তো নিচের দিকেও খেলতে পারত। হ্যাঁ, দেল বস্ক তখন যে পজিশন ভিত্তিক ফুটবল খেলতেছেন বা পাসিং ফুটবল খেলতেছেন, সেইটা হয়তো পুরোপুরি কাজরোলারে মিন করে না। তারপরেও দেল বস্কের কাছে কাজরোলা খুব গুরুত্বপূর্ণ ছিলেন। এই কারণে কাজরোলা সবসময় স্কোয়াডে থাকতো। ২০১০ স্কোয়াডেও তার থাকা উচিত ছিল, কিন্তু ভয়াবহ একটা ইনজুরির কারণে সে দলে থাকতে পারে না। এই ইনজুরির প্রসঙ্গে পরে আসতেছি, পরে সে আরো ভয়াবহ একটা ইনজুরিতে পড়ল। আর
ক্লাব ক্যারিয়ারের কথা যদি বলেন, ভিলারিয়ালে একটা লম্বা সময় কাটাইছে, আর্সেনালে একটা লম্বা সময় কাটাইছে। এই ২ দলের হয়ে বেশ সাকসেসফুল ক্যারিয়ার তার। সাকসেসফুল মানে বড় কোনো ট্রফি এই ২ দলের কারো হয়ে জেতে নাই। আর্সেনালেরও না, ভিলারিয়ালেরও না। কিন্তু যেটা হইছে যে ওই সময় ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স দিয়ে সে বারবার দৃষ্টি আকর্ষণ করছে। আমি একটু আগে পড়তেছিলাম, এত তো আর মনে থাকে না। সে ওই ভিলারিয়ালে থাকতে কিন্তু একবার স্পেনের প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিল। এবার তার কম্পিটিটর কারা ছিল আমি দেখি নাই। কিন্তু ওই টাইমে প্লেয়ার অফ দ্য ইয়ার হওয়া কিন্তু সেই কথা না। ওই সময় স্পেনে কারা খেলতেছে? মানে তার ক্যারিয়ার স্প্যানটা তো এদের সঙ্গে ম্যাচ করে, স্পেনের গ্রেটেস্ট ফুটবলারদের সঙ্গে। ফলে তাদের বিট করে প্লেয়ার অফ দ্য ইয়ার হওয়া বিরাট ব্যাপার। এটা বোধহয় ১৪ তে বা এরকম কোনো একটা টাইমে। যাই হোক, ফরগেট অ্যাবাউট দ্য ইয়ার। তারপরে যখন আর্সেনালে গেল, আর্সেনালে গিয়ে ব্যাক টু ব্যাক ২ মাসে সে ইপিএল এর সেরা খেলোয়াড় হইছে। মানে সে যে খুব ইম্পোর্টেন্ট খেলোয়াড় ছিল, ইফেক্টিভ খেলোয়াড় ছিল, এটা নতুন করে মনে হয় না আর বলার আছে। তারপরেও সান্তি কাজরোল্লা একটা মিডিওকর। এখন এই মিডিওকর লোকটা আজকে দেখেন মিডিওকরত্ব ছাড়ায়ে সুপার হিরোদের পর্যায়ে চলে গেল। একদম সুপারম্যান, আয়রন ম্যান এদেরকে আপনারা যেভাবে দেখেন স্পাইডারম্যান, আজকে থেকে সান্তি কাজরোল্লাকেও ওইভাবে দেখা শুরু করতে হবে। কারণ সে আর মিডিওকর নাই। সে এমন একটা ঘটনা ঘটায় ফেলছে এবং তার জীবনে এমন একটা রূপকথা লিখতে আসছে সেই শুরু থেকে। সেই রূপকথাকে আপনি অসম্মান তো করতেই পারবেন না। বরং অনেক বড় সর্বকালের সেরা ফুটবলারের চেয়ে তার এই রূপকথাকে আগায় রাখতে হবে আপনার। ওই যে বললাম কাজরোলার রূপকথাটা শুরু হয়েছিল ২০০৩ সালে একটা কান্নার ভেতর দিয়ে। কাজরোলার জন্ম এই ওভেইডো শহরে। এই ওভেইডোটা ওদের একটা আলাদা প্রভিন্স, কি যেন নাম, অটোনোমাস একটা প্রভিন্স। মানে কাতালোনিয়া যেরকম অটোনোমাস একটা প্রভিন্স, ওটাও একটা অটোনোমাস প্রভিন্স। ওখানকার ওভেইডো শহরে হচ্ছে কাজরোলার জন্ম। এবং ওই ওভেইডো ক্লাবে টুকটাক স্পেনের মোটামুটি নামকরা খেলোয়াড়রা বিভিন্ন সময় খেলে গেছেন। পরে আপনারা দেখছেন পাকুই তো কিন্তু এই ক্লাবের প্রোডাকশন। তারপরে আপনার হুয়ান মাতা ওই ক্লাবে খেলছে। টুকটাক ওই আশেপাশের শহরে জন্ম নেওয়া খেলোয়াড়রা এই ক্লাব দিয়ে শুরু করে পরে চলে যায়। এই স্পেনের ৩য় বিভাগ, ৪র্থ বিভাগের লিগের যে দলগুলো, তাদের তো আসলে রোল সেটাই। শুধু স্পেনের কেন, পৃথিবী জুড়ে এইটাই কালচার যে আপনি আপনার শহরের ওই ছোট দলটার হয়ে শুরু করবেন। ওরা তো আপনাকে রাখতে পারবে না। ২ দিন পরে যেই বড় দলের দৃষ্টি আকর্ষণ করবেন, আপনি চলে যাবেন। এ নিয়ে কেউ কান্নাকাটি করে না। কিন্তু কাজরোলা না কান্দা পারল না। কারণ কাজরোলার ড্রিম ছিল যে কাজরোলা এই টিমটায়, যখন কাজরোলা ওই টিমে জয়েন করলো, বাচ্চা তখন। ও এত কিছু বোঝে না। ওর অ্যাম্বিশন হচ্ছে আমি ওবৈডোরে নিয়ে প্রিমিয়ার লিগ জিতবো। তাই কি হয়? তখন টেসেরাতে খেলে হচ্ছে ওবৈডো। মানে টেসেরা মানে হচ্ছে 3rd ডিভিশনে। 3rd ডিভিশনের একটা টিম যারা গত ১০-১৫ বছরের মধ্যে, তখনও তো তারও আগে ১০-১৫ বছর তারা লা লিগায় খেলে নাই। টপ ফ্লাইটে খেলে নাই। সেই দল কি করে প্রিমিয়ার লিগ জিতবে? এবং সবচেয়ে বড় কথা কি, এই জাতীয় ক্লাবগুলোর একটা বড় ক্রাইসিস হচ্ছে টাকা। টাকা থাকে না। ইংল্যান্ডে যে ৬ষ্ঠ ডিভিশন, ৭ম ডিভিশনের টিম, ৮ম ডিভিশন তো পুরোপুরি প্রফেশনাল না। কিন্তু ৬ষ্ঠ, ৭ম ডিভিশনের টিমগুলোরও কিন্তু প্রপার কর্পোরেট মালিক আছে এবং তাদের প্রপার স্পন্সর আছে। কিন্তু স্পেনটা তো আসলে একটু দরিদ্র দেশ না? আপনি যদি ইংল্যান্ডের কথা ভাবেন বা আপনি যদি ফুটবল মানচিত্রের দিকে তাকান, তাহলে স্পেনে আসলে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ছাড়া কিছু নাই। ওই অর্থে ফুটবলের টাকা নাই ওইখানে। এবং ওখানে কিন্তু অনেক অনিয়ম আছে, অনেক অবিচার আছে। এই যে ওদের ফুটবল স্বত্ব না, যেটা লা লিগা কর্তৃপক্ষ বিক্রি করে, এর সিংহভাগ ক্রিম দিয়ে দিতে হয় এই ২ টা টিমকে। ফলে বাকি টিমগুলো বিভিন্ন ডিভিশনের ইসেরই লা লিগারই টপ দলগুলা, ভিলারিয়াল বা এই জাতীয় দলগুলা, গেটাফে, এই দলগুলা খুব বেশি টাকা পায় না লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকে। খুব সামান্য টাকা পায় ওই সম্প্রচার স্বত্বের। ওটা দিয়ে টিমের কিচ্ছু চলে না। এখন ওবৈডোর মতো যারা টেসেরার টিম এবং 3rd ডিভিশনের আরকি, তাদের তো না আছে ফান্ডিং, না আছে স্পন্সর, না আছে কর্পোরেট ম্যানেজমেন্ট, না পায় লা লিগার কাছ থেকে টাকা। ফলে এদের রেগুলার সিনারিও হচ্ছে অর্থ সংকট। ২-১ টা খেলোয়াড় বেচতে পারলে, যদি কোনো সিজনে একটু ভালো একটা প্রমিজিং ইয়াং প্লেয়ার থাকে, ওটারে যদি বেচতে পারে তাইলে ক্রাইসিসটা মেটে। পরের বছরে আবার তারা লিগে নামতে পারে। নতুবা ধার দেনা করতে হয়, এরে গিয়ে ধরতে হয়, ওরে গিয়ে ধরতে হয়। ইভেন তারা ব্যাংক লোনও করে। এসব টিম টিকায় রাখার জন্য কর্তৃপক্ষ, ওই স্থানীয় আয়োজকরা খুব চেষ্টা করে। এরা বেশিরভাগই নিজেরাই মিডল ক্লাস মানুষ। এরা কিভাবে টিকায় রাখবে? ২০০৩ সালে ওবৈডো ওরকম সিভিয়ার ফিন্যান্সিয়াল ক্রাইসিসে, মানে কোনো ক্রমে $১-২ মিলিয়ন না হইলে টিমটা একদম দেউলিয়া হয়ে যাবে। একদম দেউলিয়া হয়ে যাবে। সেই সময় তারা ভিলারিয়াল থেকে একটা ভালো অফার পেল যে, তোমাদের এই যে কাজরোলা ছেলেটা ওই অ্যাটাকিং মিডফিল্ডে খেলে, ও তো ভালো খেলে, ওরে আমরা বেশ ভালো টাকা দিয়ে কিনবো। বাঁচলো ক্লাবটা। ওভেইডো একেবারে নিঃশ্বাস ফেলে বাঁচলো।
যে ওরে সর্বনাশ, এই প্লেয়ারটারে বেচলে তাহলে যে কয় টাকা আসবে ও তো আমাদের শহরের ছেলে, ওরে আমরা বেচে দিচ্ছি, ওরে বেচে দিয়ে ঠিক যে কয় টাকা আসবে তাতে আর আমাদের কিছু লাভও থেকে যাবে। মানে কি দারুণ ব্যাপার ওদের জন্য। কিন্তু কাজরোলার জন্য চিন্তা করেন, কাজরোলা স্বপ্ন নিয়ে এই ক্লাবে ঢুকছে যে এই ক্লাবে আমি আজীবন খেলবো। মানে ওর বাবা-মারেও সবসময় বলতো যে, "আমি সারা জীবনে আর কোথাও যাব না। স্পেন ন্যাশনাল টিম নিয়ে কিচ্ছু না। আমার ড্রিম হচ্ছে ওভাইডোরে চ্যাম্পিয়ন করা।" মানে ওর জীবন যৌবন সবকিছু ওভাইডো। ও রিয়েল ওভাইডো। রিয়েল ওভাইডো পুরো নাম টিমটার। রিয়েল ওভাইডোরে নিয়েই ওর সবসময় চিন্তা। সেই ওভাইডো কর্তৃপক্ষ ওরে বলল যে, "শান্তি তোমারে আমরা বেচে দিচ্ছি। তোমারে ভিলারিয়াল কিনবে, সামনের সিজনে তুমি ভিলারিয়ালে যাবা।" ও তো কিছুতেই যাবে না। এবং আক্ষরিক অর্থে ওরে যখন খবরটা দেওয়া হয় ও তখন পিচে। মানে মাঠে বোধহয় প্র্যাকটিস শেষ করে আসছে বা প্র্যাকটিসে নামবে। সে ওখানে হাউমাউ করে কান্না শুরু করছে। "আমি যাব না। আমি কোনোভাবে ওভাইডো ছেড়ে যাব না। ওভাইডো আমার শহর, ওভাইডো তো আমার জন্মস্থান, ওভাইডো আমার ক্লাব। আমি আমার ক্লাব ছেড়ে যাব না।" কিন্তু কি করবে? কর্তৃপক্ষ তো একদম নিরুপায়। ক্লাব দেউলিয়া হয়ে যাবে। ক্লাবই বন্ধ হয়ে যাবে। তুই খেলবি কার হয়ে সামনের বছর? যদি ক্লাব না থাকে তোরে বেচলে টাকা পাবে তা দিয়ে ক্লাব টিকবে। শেষ পর্যন্ত বুঝে শুনে তখনও বাচ্চাটার বয়সও 18ও হয় নাই। আরো কম বোধহয় 16-17 এরকম বয়স। কান্নাকাটি করতে, করতে ভিলারিয়ালে আসলো। এবং ঐদিন ও যখন আসে ওর মারে বলে আসছিল, "যদি পারি একদিন আবার এই ওভিডোতে ফিরে আসবো। এই ক্লাবে ফিরে আসবো।" সেই কথাটা কাজরুল্লাহ রাখছে। সেই কথাটা শান্তি কাজরুল্লাহ আজকে রাখছে। রেখে সেই টিমকে সে প্রিমিয়ার লিগে নিয়ে আসছে। এর মধ্যে আরো অনেক ড্রামা শান্তি কাজরুল্লাহ আর ওবাইদুর কপালে ঘটছে। কাজরুলের ক্যারিয়ার যখন একেবারে মধ্য গগনে, সেরকম একটা সময় ওবাইদুর আবার ওই ফিন্যান্সিয়াল ক্রাইসিসে পড়লে এবার আর তাদের বেচার মতো খেলোয়াড়ও নাই। কোন দল কোন খেলোয়াড়ের নিয়ে আগ্রহ দেখায় না। যা দেখায় তা দিয়ে কয় টাকা আসে? ওদের টিম বাঁচানো যাবে না। অন্তত $4 মিলিয়ন লাগবে। তারা ঋণে পড়ে গেছে। এটা পরিশোধ না করতে পারলে ক্লাব ভবন-টবন বেচে ব্যাংকালারা নিয়ে যাবে। এরকম একটা অবস্থা। কর্তৃপক্ষের মাধ্যমে বা যেভাবে হোক কাজরুল্লাহ এই খবরটা শুনল। এখন কাজরুল্লাহর দুটো করণীয় ছিল। এক হচ্ছে নিজে পুরো টাকাটা দিয়ে, হয়তো কাজরুল্লাহ সে সামর্থ্য ছিল কিনা আমি জানি না। নিজে টাকাটা দিয়ে ক্লাবটা পুরোটা কিনে ফেলা, সেটা একটা, নতুবা ক্রাউড ফান্ডিং। কাজরুল্লাহ এখানে যেটা করল যে এই ক্লাব, আমার ক্লাব মানে তো আমি এটার ওনারশিপ হচ্ছে অন্য ভঙ্গিতে। আমি এই ক্লাবের তো মালিক হইতে চাই না। আমি তো এই ক্লাবের সমর্থক। আমি তো এই ক্লাবের খেলোয়াড়। ও সেই দৃষ্টিভঙ্গিতে ও একটা ক্রাউড ফান্ডিং শুরু করল। ও ১ম কথা বলল মাতার সঙ্গে, হুয়ান মাতা সহ এই ওবেইডোতে আগে পরে খেলে গেছে এরকম স্পেনের যত খেলোয়াড় আছে সবাইকে ওরা কানেক্ট করলো। কানেক্ট করে ওরা মোটামুটি ফুটবলিং কমিউনিটিতে, ওদের কমিউনিটি তো অনেক বড়। কারণ ওরা বিভিন্ন ক্লাবে বিভিন্ন সময় খেলছে, আর্সেনালে খেলছে। ওরা স্পেন এবং ইংল্যান্ডের ফুটবলিং কমিউনিটিতে, হয়তো ইটালিতেও যতজন ওদের বন্ধু-বান্ধব আছে সবাইকে মেসেজটা পৌঁছায় দিল যে আমরা একটা ক্লাব বাঁচাইতে চাই। সেটা কে? সেটা হচ্ছে শান্তি কাজরুল্লাহর ছোটবেলার ক্লাব। কয়েকদিনের মধ্যে ওদের টার্গেটের টাকাটা উঠে গেল। ৩ মিলিয়ন না ৪ মিলিয়ন কি যেন টার্গেট ছিল যে এই টাকাটাই লাগবে ক্লাবের। ওটা হ্যান্ড ওভার করতে হবে এবং পরে জানা গেছে যে এই ক্রাউড ফান্ডিং এ টোটাল যে টাকাটা সংগ্রহ হয়েছিল এই অ্যামাউন্টটা খুব বড় ছিল না। এখানে শান্তি কাজরুল্লাহ নিজেই আসলে তার ব্যাংক থেকে বড় একটা অ্যামাউন্ট দিছে। যেটা আসলে সে দেখাতে চাইছে ওভিডের লোকজনরে যে টাকাটা আমি একা দিই নাই। আমি তোমাদের ক্লাব কিনলাম না। আমি ক্লাবের ওনার হলাম না। আমরা সবাই মিলে খেলোয়াড়রা মিলে এই নাও এই ৩ মিলিয়ন বা ৪ মিলিয়ন যা টাকার অ্যামাউন্ট ওইটা ক্লাবে দিয়ে দিচ্ছে, ওইটা ডোনেট করছে। সে ক্লাবের কোনো শেয়ার কেনে নাই। এরপরে আরো ১ দফা বা ২ দফা শান্তি কাজরুল্লাহ বিভিন্নভাবে ক্লাবকে ডোনেট করে নিজের জার্সি বিক্রির একটা অংশ দিয়ে এই ওভিডো ক্লাবটাকে টিকায় রাখছে। ২৪ বছর ধরে এই ক্লাবটা লা লিগায় খেলে না এবং বেশিরভাগ সময় তার কাটে তেসরাতে। কারণ ওই 3rd ডিভিশনের উপরে আর উঠতে পারে না। খেলোয়াড় কেনার সামর্থ্য নাই। এখন আর ওইটা থেকে বড় খেলোয়াড়ও মানে ইয়াং প্রডিজিও খুব বেশি উঠে আসতেছে না। গত কয়েক বছরে মনে হয় পাকুইতো ছাড়া বড় কোনো খেলোয়াড় ওদের থেকে উঠে আসে নাই। ফলে ওরা আর এগোতে পারে না। শেষ পর্যন্ত যেটা করলো কাজরুল্লাহ, ওই যে মারে কথা দিয়ে আসছিল যে একদিন আমি ওবাইডাতে ফিরবো, একদিন আমি ওবাইডারে কিছু একটা অ্যাচিভ করে দেখাবো। ও ৩৮ বছর বয়সে ২০২৩ সালে ও ক্লাবে জয়েন করলো। ওভিডোতে জয়েন করলো। তখন ও কাতারের কোন একটা ক্লাবে খেলা শেষ করলো। ওর কাছে কিন্তু কাতারের আরো অফার ছিল বা সৌদি আরবের ২-১ টা অফার ছিল। ও বলল, "না, যথেষ্ট টাকা কামায় ফেলছি ক্যারিয়ারে। যথেষ্ট টাকা কামায় ফেলছি। এবার আমার ঋণ শোধ করার টাইম।" কি ঋণ শোধ করতে হবে? তুই তো বড় ওভিডোরে রেগুলার টাকা দিস। না, ঋণ হচ্ছে যে আমি যে জায়গায় জন্ম নিয়েছি, যে আমাকে বড় করছে, আমার সেই ক্লাবকে কিছু ফিরায় দিতে হবে। ও সোজা ওভিডো কর্তৃপক্ষেরই ফোন দিল। ওবেইডও তার সাহস নাই। শান্তি কাজরুল্লাহ তখন কোথায় চলে গেছে?
আপনি যতই মিডিওকর বলেন, আমি যতই মিডিওকর বলি, ওবেইডোর কাছে সান্তি কাজরুল্লাহ কোথায় চলে গেছে? সে তো আর পিচ্চি সান্তি কাজরুল্লাহ নাই। সে তখন দুটো ইউরোজয়ী দলের সদস্য, আর্সেনালে খেলে আসছে, বিলারিয়ালে খেলে আসছে। সে তখন বিগ ফিশ না, কাতারে পেট্রো ডলারে খেলতেছে। এরকম ছেলেরা তো ফিরায় আনার স্বপ্ন ওবেইডো দেখেন না। ফলে ওবেইডো কর্তৃপক্ষ তার ফোন পেয়ে অবাক হয়ে গেল। যদিও ওবেইডোর সঙ্গে তার যোগাযোগ খুব রেগুলার, রিয়েল ওবেইডোর সঙ্গে। সে রেগুলার তাদেরকে ডোনেশন দিচ্ছে, রেগুলার তাদেরকে ক্রাউড ফান্ডিং করে দিচ্ছে। কিন্তু খেলার জন্য যে একদিন আবার শান্তি কাজরুল্লাহ ফোন দিবে এটা তারা আশা করে নাই। ফোন দিছে, ফোন দিলে প্রথমত তারা থতমত খেয়ে গেছে যে তোমার এখন যে স্যালারি, সেই স্যালারি একটা ওদের ক্যাপ থাকে যে এই লেভেলের খেলোয়াড়কে মিনিমাম স্যালারি এটা দিতে হবে। এই স্যালারি দেওয়ার সামর্থ্য তো ক্লাবের নাই, তুমি কিভাবে আসবা? বলছে আমি আসবো। ও তখন লা লিগা কর্তৃপক্ষের কাছে একটা অ্যাপ্লাই করছে যে আমি বিনামূল্যে ওভিডোর হয়ে খেলতে চাই বাকি জীবনটা। আমি অন্তত আরো ৩টা সিজন ফুটবল খেলবো, এই ৩টা সিজন আমি ফ্রি খেলতে চাই ওভিডোর হয়ে। এখানে একটা ভেজাল লেগে গেল। ইউরোপের অন্য কোনো দেশে এই নিয়ম আছে কিনা আমি পরিষ্কার না। এটা অ্যাকচুয়ালি আজকে আমি ফিচারগুলো পড়তে গিয়ে এটা নিয়ে তো গার্ডিয়ান, বিবিসি, দিন টেলিগ্রাফ, দিন সবাই আজকে ফাটায় দিচ্ছে। সবার আজকে টপ স্টোরি এটা নিয়ে। কি সুন্দর সুন্দর স্টোরি করছে সবাই। তো ওই স্টোরিগুলোতে যেটা পড়লাম লা লিগার এরকম কোনো নিয়ম নাই যে আপনি বিনামূল্যে কোনো প্রফেশনাল ক্লাবের হয়ে খেলতে পারবেন না, কোনো ডিভিশনের না। প্রত্যেক টিমের জন্য একটা মিনিমাম সর্বনিম্ন একটা বেতন আছে যে আপনার সবচেয়ে কম দামি খেলোয়াড়টাও এই হইতে পারবে, এবং সেটা কোন এজ লেভেলে কোন লেভেল খেলে আসা খেলোয়াড়কে আপনি সর্বনিম্ন কত দিতে পারবেন ওটা রেগুলেশন আছে। তাতে দেখা যায় যে ওবেইডোকে প্রতি বছর সান্তি কাজরোলাকে কমপক্ষে ৯০,০০০ ইউরো পরিশোধ করতে হবে। কোত্থেকে দেবে? কোত্থেকে দেবে? ওবেইডো ৯০,০০০ ইউরো। এখন কি করা যায়? ৯০,০০০ ইউরো তো নিতে হবে। এখন আবার ওরও ওবেইডাতে ফিরতেই হবে। ওবেইডা কর্তৃপক্ষের এই টাকা নাই। তখন সান্তি কাজরোলা একটা কাজ করলো, ওবেইডোকে আগে থেকে নিজের বেশ কিছু শর্ত ছাড়ে দিল যে তুমি আমার জার্সি বিক্রি করবা, এর কোনো টাকা আমারে দিতে হবে না। এগুলো তো লা লিগা চাইলে আটকাইতে পারবে না। সান্তি কাজরোলার জার্সি ওবেইডো শহরে কিন্তু এটা দারুণ ভ্যালু আছে। এটা হয়তো ঢাকায় বসে আপনার কাছে শান্তি কাজরুল্লাহর জার্সির খুব একটা দাম নাই, তো ওবেইডো তো দাম আছে, ফলে দারুণ বিক্রি হবে। ওবেইডো এবার জার্সি বিক্রি করা শুরু করলো, বেশ টাকা আসা শুরু করলো। এছাড়াও ওবেইডোরে সে বেশ কিছু শর্ত ছেড়ে দিল, যাতে দেখা গেল ইয়ারলি ওবেইডোর ইয়েরে দিয়ে ইনকাম, শান্তি কাজরুল্লাহরে দিয়ে ইনকাম ৯০,০০০ ইউরো পার হয়ে গেল। মানে ও নিচ্ছে ৯০,০০০ ইউরো, দিচ্ছে ১,০০,০০০ ইউরোর বেশি। যেখানে সে ফ্রি খেলার কথা ভাবছিল, উল্টে সেখানে সে দিয়ে খেলতেছে। এই হলো অবস্থা। ২০২৩-এ যখন জয়েন করলো তখনও সম্ভবত ওবেইডো 3rd ডিভিশনে টেস্টে। এটা আমার ঠিক মনে পড়তেছে না। তবে গত বছরই কিন্তু সে এই টিম নিয়ে সেকেন্ডার থেকে লা লিগায় চলে আসার মতো অবস্থা করে ফেলছিল। আপনারা জানেন লা লিগায় ওই রেলিগেশন প্রমোশনে একটা প্লে অফ হয়। গত বছরও প্লে অফের ফাইনালে তুলে নিয়ে আসছিল কাজরোলা এই ওবেইডোকে, কিন্তু ফাইনালে এসে দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে। এবং ওইবারে তার পরিকল্পনা ছিল যে ফাইনালে জিততে পারলে টিম যেই লা লিগায় চলে যাবে আমি অবসর নিয়ে নেব। ৩৯ বছর হয়ে গেছে তখন। কিন্তু ওই যে ট্রাজেডি তো অপেক্ষা করে মানুষের জন্য, ফলে ওবার হলো না। ২৪ সালে হলো না, ফাইনালে হেরে গেল। কিন্তু হাল ছাড়লো না সান্তি কাজরোলা, প্রেমের সঙ্গে হাল ছাড়ার লোক না। ওইটা তো তার প্রথম প্রেম, ফলে এ নিয়ে কোনো আপোষ করা যাবে না। সে আবার নামলো ৪০ বছর বয়সে এই ২০২৫ সিজনে সে আবার মাঠে নামলো। প্রমোশন লিগের প্লে অফের সেমিফাইনাল এই গোল করে শান্তি কাজরোলা গোল করে দলের ফাইনালে তুলে নিয়ে আসলো। ওদের সব প্লে অফের প্রত্যেক রাউন্ডটা হয় হোম অ্যান্ড অ্যাওয়ে। সেমিফাইনালে যে একমাত্র গোলে তারা ফাইনালে উঠলো সেটা একটা শান্তি কাজরোলার গোল। ফাইনালে ওয়েডোর সামনে ডাবল লেগের ফাইনালে ওবেইডোর সামনে হচ্ছে মিরান্ডেস, এবং দুর্ভাগ্যজনকভাবে প্রথম লেগে মিরান্ডেজের মাঠে ১-০ গোলে হেরে আসলো। ফলে তাদের প্রমোশন নিশ্চিত করতে গেলে কমপক্ষে 1-1 করতে হবে নিজেদের মাঠের ম্যাচটা। 1-1 করলে কি হবে? 1-1 করলে খেলা পেনাল্টিতে যাবে। অ্যাটলিস্ট আরেকটা সুযোগ টিকে থাকবে। সেই কাজটাই সান্তি কাজরোলা করে ফেললো। ওরা কিন্তু সেকেন্ড লেগেও এই মিরান্ডেজ লিড নিয়ে নিয়েছিল। মাত্র ১৬ বা ১৭ মিনিটে ওরা গোল করে ফেলছিল। মানে মোটামুটি নিশ্চিত যে আরেকবার কাজরোলা এবং ওবেইডার কপাল পড়তেছে ফাইনালে এসে। পরপর দ্বিতীয় বছর এই জিনিসটা হতে যাচ্ছে। না, এবার আর কাজরোলা হইতে দিল না। এবার কাজরোলা 1-1 করে ফেললো। মানে ওবেইডো টিকে গেল। ওবেইডো এখন অ্যাটলিস্ট ফাইনালে যাবে। পরে কাজরোলার ২ সতীর্থ পরবর্তী হাফে আরো ২টো গোল করলো। ৩-১ ম্যাচ জিতে গেল। কাজরোলার ওই ২ সতীর্থর নাম মনে রাখা উচিত ছিল, কারণ তারা তো বড় কৃতিত্বটা দেখাইছে, দলের জয় নিশ্চিত করছে এবং লা লিগা কনফার্ম করছে, প্রমোশন কনফার্ম করছে।
কিন্তু কোনো গোল, কোনো অ্যাচিভমেন্ট শান্তি কাজরুলার এই রূপকথার চেয়ে বড় না। শান্তি কাজরুলা যাদের সঙ্গে খেলছে তাদের সবার হাতে একটা করে বিশ্বকাপ আছে। শান্তি কাজরুলার প্রায় সব বন্ধু-বান্ধবের পকেটে ২টো ৩টে করে লা লিগার মেডেল আছে। প্রায় সবার পকেটে ইউসিএল এর ট্রফি আছে। তার কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু আজকে এই দিনটাতে শান্তি কাজরুলা যে অ্যাচিভমেন্টটা করলো, এই অ্যাচিভমেন্টের বিনিময়ে সে কোনো ট্রফি হয়তো জিতবে না। আমি জানি না সেকেন্ড ডিভিশনের এই প্লে অফ ফাইনাল জিতে কোনো ট্রফি পাওয়া যায় কিনা? না পাইলে কি? কোনো ট্রফির শান্তি কাজরুল্লাহর জীবনে আর দরকার নাই। দিস ইজ কল্ড ফেয়ারি টেল। এই ফেয়ারি টেল দেখার জন্য আমরা ফুটবল দেখি। এর কোনো ম্যাচ হয়তো আমরা দেখতে পারি নাই, আমি দেখতে পারি নাই। এগুলো আমাদের পত্র-পত্রিকায় পড়তে হয়েছে। কিন্তু এট লিস্ট ওই দৃশ্যগুলো যখন ইউটিউবে দেখতেছি শান্তি কাজরুলারে ধরার জন্য, একটু ছোঁয়ার জন্য ওই নীল জার্সি পরা শত মানুষ মাঠের ভেতরে ঢুকে যাচ্ছে। কাজরুলাকে কে একজন কাঁধে নিয়ে দৌড়াচ্ছে। কাজরুলা সবার দিকে হাত নাড়াচ্ছে। ইট ওয়াজ বিউটি, ইট ওয়াজ বিউটি। দিস ইজ ফুটবল, দিস ইজ ফুটবল। আমরা তো এই কারণে ফুটবল দেখি। শেষ পর্যন্ত জয় পরাজয় কি ব্যাপার নাকি? ব্যাপার হচ্ছে এই রূপকথা। এরকম রূপকথা আরও হতে থাক পৃথিবীর নানা প্রান্তে। রূপকথা হলেই তার গল্প হবে। সেটা যত ছোট হোক, কেউ না শুনুক। আমি আর আপনি দুজনে মিলে গল্প করব। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক শুভেচ্ছা।